আমি সোজা কথা এটার আইনি ভিত্তি দেয়াটাকে আমি যৌক্তিক মনে করি না। আগামী সংসদ নির্বাচনটা অনেক বেশি উল্লেখযোগ্য। রাজনৈতিক সংস্কৃতিতে আমরা একে অপরের প্রতি পারস্পরিক আস্থা, সম্মানবোধ, শ্রদ্ধা বা বিশ্বাস ইতিপূর্বে আমরা রাখতে পারিনি। সংসদ ছাড়া সংবিধানের কোনো অনুচ্ছেদের পরিবর্ধন পরিমার্জন কেউ করতে পারবেন না। আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করেছি, তাহলে তো আমাদের যাত্রাটা অগণতান্ত্রিকভাবে কেন শুরু হবে? এবার যদি এই ভদ্রলোক নমিনেশন না পায় তাহলে এবারও ভোট বর্জন করব। আগামী জাতীয় সংসদ নির্বাচন বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনেক বেশি। তার কারণটা হচ্ছে যে বিগত তিনটি সংসদ নির্বাচনে জনগণ ভোট প্রদান করতে পারেননি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভোট ব্যবস্থাকে, যে গণতান্ত্রিক ব্যবস্থার নির্বাচনকে যেভাবে কলুষিত করা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যে। জনগণের ভোটে অ্যাকচুয়ালি কোনো নির্বাচন হয়নি, কিংবা আগের অবস্থা যদি বিদ্যমান থাকতো তাহলে জনগণের ভোটে কখনো রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের সুযোগটাই আসতো না। সেদিক থেকেই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, পতিত ফেসিস্ট পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষ হাফ ছেড়ে বা বেঁচেছে বা নিঃশ্বাস নিতে পারছেন। একটা পরিবেশ যেটা এখন বিদ্যমান, সেই বিদ্যমান একটা পরিবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক যদি হন, নির্বাচন কমিশন, সে সঙ্গে পুলিশ প্রশাসন, জনপ্রশাসন সবাই মিলে যদি নিরপেক্ষভাবে কাজ করেন আন্তরিকতার সাথে, তাহলে একটা ভয়ভীতিমুক্ত, নিরপেক্ষভাবে এবং মানুষ নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে যেতে পারবে এবং তাদের মতামতের একটা প্রতিফলন ঘটাতে পারবে। এবং সেই প্রতিফলন যদি ঘটে তাহলে জনগণের ভোটেই কিন্তু নির্বাচিত একটা সরকার আসবে। যেই সরকারটা আসবে সেই সরকার যারা জনগণের ভোটে নির্বাচিত, তাদের কিন্তু জনগণের কাছে একটা কমিটমেন্ট থেকে থাকে এবং সে অনুযায়ী কিন্তু তারা রাষ্ট্র পরিচালনা করবে। এবং সেই রাষ্ট্র পরিচালনায় যদি কোনো ব্যত্যয় তারা ঘটান, 5 বছর পর জনগণ প্রত্যাখ্যান করার সুযোগটা পাবে। সে কারণে আমি বলি যে আগামী সংসদ নির্বাচনটা অনেক বেশি উল্লেখযোগ্য, অনেক বেশি গুরুত্বপূর্ণ এদেশের জাতীয় জীবনে। চ্যালেঞ্জ সবসময় থাকবে, সবসময় থাকবে পতিত স্বৈরাচার যারা, তারা সবসময় সন্ত্রাসী কর্মকাণ্ড করত। বিগত বছরগুলোতে আপনার 1.5 দশকের বেশি সময় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিরোধী রাজনৈতিক দল যখন আন্দোলন সংগ্রামের ডাক দিতেন, গণতান্ত্রিক কর্মসূচি পালন করতেন, ঠিক তখন দেখা গেছে যে ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড, আগুন সন্ত্রাস নিজেরা করে, অর্থাৎ পতিত স্বৈরাচার নিজেরা করে বিএনপি এবং বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের উপর চাপিয়ে দিতেন। আমরা তার ধারাবাহিকতায় যে জিনিসটা দেখছি, তাদের সেই যে অভিজ্ঞতা অতীতের, এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড যেগুলি, একসময় বিহঙ্গ পরিবহন তাদের ছিল। জোট সরকারের সময় শেরাটনের সামনে গান পাউডার দিয়ে বিহঙ্গ পরিবহন তারা পুড়িয়ে দিয়েছিল, মানুষকে হত্যা করেছিল। বিআরটিসির বাসে অগ্নিসংযোগ করে 9 জন মানুষকে, যাত্রীকে হত্যা করেছিল। এটা হচ্ছে যে ফেসিস্ট যারা, তাদের কর্মকাণ্ড, তারা সেই ধরনের কাজগুলো এখন আবার শুরু করেছে। অর্থাৎ এখন বাস্তবিকভাবে সেটা তাদের নিজেদের কাজে ধ্বংসাত্মক কর্মকাণ্ড এগুলো প্রতিষ্ঠিত করছেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনার জনমনে একটা ভয়ভীতি তৈরি হতে পারে বা হচ্ছে। আমি মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনার সেনাবাহিনী সবাই যদি তৎপর থাকেন এবং সাধারণ মানুষ, নাগরিকরা যদি তৎপর থাকেন, আমি দেখেছি বিভিন্ন জায়গায় যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন, অনেককে হাতে নাতে ককটেল সহ ধরেছেন, ধরে পুলিশে সোপর্দ করেছেন, কিংবা পুলিশ নিজেরা গ্রেফতার করেছেন। এই অবস্থাটা যদি আন্তরিকতার সাথে অব্যাহত থাকে, নিঃসন্দেহে আমি মনে করি যে নির্বাচনটা খুব একটা বেশি চ্যালেঞ্জের বিষয় হবে না। চ্যালেঞ্জের বিষয়টা তখনই হবে যদি আন্তরিকতার সাথে যথাযথভাবে আপনার পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার বা নির্বাচন কমিশন ব্যর্থ হয়। কারণ নির্বাচন কমিশনের দায়টা তখন, যখন নির্বাচন তফসিল ঘোষণা হবে, তখন সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন কতটুকু তৎপরতার সাথে, কতটুকু দৃঢ়তার সঙ্গে, কতটুকু আপনার আন্তরিকতার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করবেন, আইন শৃঙ্খলা ব্যবস্থা রক্ষা করার জন্যে তারা কতটুকু দায়িত্ব পালনে অন্যান্য সংস্থাগুলোকে তাগিদ দিতে পারবেন, তার উপরে কিন্তু নির্ভর করবে আগামী নির্বাচনটা। দেখুন, জুলাই সনদ একটা অনেক গুরুত্বপূর্ণ একটা দালিলিক প্রমাণ। রাজনৈতিক দলগুলো একটা ঐকমত্যে পৌঁছেছে এ কারণেই যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা একে অপরের প্রতি পারস্পরিক আস্থা, সম্মানবোধ, শ্রদ্ধা বা বিশ্বাস ইতিপূর্বে আমরা রাখতে পারিনি। আমি তো মনে করি সেটা নষ্ট করেছে পতিত ফেসিস্ট স্বৈরাচারী সরকার, তারা এটা নষ্ট করেছেন।
জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং রাজনৈতিক দলগুলো, প্রত্যেকটি রাজনৈতিক দল একটা জায়গায় বসছেন, মানে দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং প্রয়োজনীয় যে সমস্ত সংস্কার একটা রাষ্ট্রের কাঠামোকে, অবকাঠামোকে পরিবর্তন করার জন্য, যেটা জনগণের জন্য সুফল বয়ে আনবে, তার জন্য আপনার জুলাই সনদ একটা চার্টার হিসেবে কাজ করছে। আমি ব্যক্তিগতভাবে এটাকে আইনি ভিত্তি দেয়া, যেটা যেমন 48টা অনুচ্ছেদ আপনার সেখানে আছে, মাননীয় প্রধান উপদেষ্টা যে চারটা একটা প্যাকেজের মধ্যে চারটা বিষয়বস্তু তুলে এনেছেন, সেখানে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে। অনেকগুলো বিষয় আছে, পিআর পদ্ধতিতে সংসদে আছে, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে পিআরের বিষয়টা এবং কিভাবে সেটা হবে। আমি সোজা কথা, এটার আইনি ভিত্তি দেয়াটাকে আমি যৌক্তিক মনে করি না। কেন? তার কারণটা হচ্ছে যে আমাদের বিদ্যমান সংবিধান আছে, সংসদ ছাড়া সংবিধানের কোনো অনুচ্ছেদের পরিবর্ধন পরিমার্জন কেউ করতে পারবেন না। কিছু কিছু অনুচ্ছেদ আছে যেটা পরিবর্তন করতে 2/3 মেজরিটি লাগে এবং পরবর্তীতে সেটা গণভোটে পাঠাতে হয়। কিন্তু এমন কতগুলো বিষয়কে নিয়ে আসা হয়েছে যেগুলো মনে করেন যে সংসদ আগামীতে তো আসবে এবং সংবিধান আছে, আমাদের সংসদ কিন্তু সার্বভৌম। সে জায়গাতে আপনার সংসদের বাইরে এই কাজগুলো করতে চাচ্ছেন এবং এগুলো নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। একদিকে আদালতের এখতিয়ারকে আপনি উপেক্ষা করছেন, আবার আদালতে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টে 15th অ্যামেন্ডমেন্ট এখনও কিন্তু আপনার হিয়ারিং হবে। লিভ গ্রান্ট হয়েছে গত পরশুদিন এবং লিভ পিটিশনের উপরে রিভিউতে আপনার গ্রান্ট হয়েছে। তাতে আপনার দেখা গেল যে হিয়ারিং হবে, সেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং কিভাবে হবে সেই বিষয়গুলো নিয়ে আপনার মতামত আসবে, বা পক্ষে বা কি বিপক্ষে আমরা সেটা জানি না। কিন্তু এই সনদে আপনার যে চারটির মধ্যে একটিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে, এটা মহামান্য সুপ্রিম কোর্টকে অবজ্ঞা করা হয়েছে। দ্বিতীয়, আমাদের সংসদ যেহেতু সার্বভৌম, সেক্ষেত্রে মানে আপনি তো এখন বর্তমানে একটা আদেশ দিয়ে পরবর্তী পার্লামেন্টকে বাধ্য করছেন। বর্তমানের পার্লামেন্টও আপনার পরবর্তী পার্লামেন্টকে বাধ্য করতে পারে না, কিংবা পরবর্তী পার্লামেন্ট পূর্বের পার্লামেন্ট দ্বারা কখনোই বাধ্য নয়। সেরকম একটা অবস্থায় আমি মনে করি যে এটা একটা কেমন ধরনের অসাংবিধানিক, অগণতান্ত্রিক একটা ব্যবস্থা। আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করেছি, তাহলে তো আমাদের যাত্রাটা অগণতান্ত্রিকভাবে কেন শুরু হবে, এটা আমি বুঝতে পারি না। দ্বিতীয়ত, এই সনদের মধ্যে আপনি যে হানা ভোট, চারটি প্রশ্ন আছে, কোনো একটিতে যদি আমি মনে করি যে না, তাহলে আমি যদি না লিখি, বাকিগুলোতে হা দেওয়ার প্রশ্নই আসে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে না বুঝে প্রথমটাতে আমি হা দিয়ে দিলাম, কিন্তু পরেরগুলোতে আমার কি হবে, যদি আমি না দিতে চাই তাহলে না দিতে হবে। তাহলে হা এবং না মিলে তার মানেটা কি, সেটা হয়ে যাবে আপনার বাতিল হয়ে যেতে পারে। ব্যালটে সেটা কি বলা হয়েছে বা হবে সে আমরা জানি না, বাতিল হয়ে যেতে পারে। কিন্তু আপনাকে কোনো অল্টারনেটিভ দেওয়া হয়নি। যদি আপনি হাঁ বলেন তাহলে সবই হাঁ করতে হবে, যদি না বলেন তাহলে সবই না বলতে হবে। এখন কথাটা হচ্ছে যে বাংলাদেশের শিক্ষিতের হার কতটুকু, শিক্ষার লেভেলটা কতটুকু, তারও একটা ব্যাপার থাকে। সব কিছু মিলিয়ে আমার কাছে এটা যুক্তিযুক্ত মনে হয়নি। আমি নিজের পক্ষ থেকে, আমার ব্যক্তিগতভাবে একজন আইনজীবী হিসেবে আমি এই কথাটা বলতে পারি না। দেখুন, দল থেকে মনোনয়নের ব্যাপারে আমি সবসময় প্রত্যাশী ছিলাম। আমি এখনও আশা করি দল সঠিক সিদ্ধান্ত নেবেন, কারণ আমি একটা জিনিস বুঝি, দীর্ঘদিন রাজনীতি করেছি। দলের প্রধান মূলত যিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব ক্লিন ইমেজের কথা বারবার বলেছেন। আমি বলি না যে অন্যদের ইমেজ খারাপ, তা না, কিন্তু তুলনামূলকভাবে মানুষের একটা বিচার বিশ্লেষণ বলে একটা বিষয় আছে, পারসেপশন বলে একটা কথা আছে, এটা রাস্তাঘাটে হাঁটলেই কিন্তু আপনার বোঝা যায়। আমি মনে করেন যে আমার এই যে এখানে ঢাকা 10 যেমন ঝুলিয়ে রাখা হয়েছে এখনো পর্যন্ত, আমাকে বহু, আমার দলের শুধু তা না, বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বলে কোনো বিষয় না, অনেক বিশিষ্ট নাগরিকেরা, শিক্ষক বলেন, আপনার সিনিয়র আইনজীবী বলেন, সাংবাদিক বলেন, বহুজন চাকরিজীবী যারা আছেন উচ্চপদস্থ, তাদের মধ্যে থেকেও কিন্তু প্রতিনিয়ত নিত্যদিন তারা জিজ্ঞেস করছেন যে কেন এটা হয়নি, এটা খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক, এটা যদি না হয় ব্যথিত হব। অনেকে দেখা গেছে যে আপনার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আমি খুব অবাক হয়েছি। একজন বলেছে 3বার নির্বাচনে ভোট দিতে পারিনি, চতুর্থবার এবার যদি এই ভদ্রলোক নমিনেশন না পায় তাহলে এবারও ভোট বর্জন করব। এ ধরনের আবেগও অনেকে দেখিয়েছেন। সেদিক থেকে আমি মনে করি যে দল যথার্থ বিবেচনাটা করবেন, বা দলের মধ্যে অন্য কোনো চিন্তাভাবনা আছে কিনা আমি ঠিক জানি না, যে কোনো জোটের বিষয় কিংবা অন্য আর কিছু আছে কিনা সেটা তো আমি জানি না। তবে আমি আশাবাদী যে জোট শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তটা নেবেন। সামনে একটা নতুন সময়ের পথে বাংলাদেশ যাচ্ছে, তো আপনি আসলে কেমন একটা বাংলাদেশ
প্রত্যাশা করছেন? সেখানে বাংলাদেশ তো একটা স্বপ্ন ছিল, মুক্তিযুদ্ধের সামাজিক ন্যায় বিচার, আইনের শাসন, আপনার সুবিচার, সমস্ত কিছু যাই বলেন না কেন, মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা, সব কিছুই তো আমরা, সাম্যের কথা বলেন, সব কিছুই, সমাজতন্ত্রের কথা বলেন, অনেক কিছুই তো ছিল মুক্তিযুদ্ধের চেতনা। কিন্তু সেগুলো তো ভুলুণ্ঠিত হয়েছে। যারা ক্ষমতা এসেছিলেন বা যারা দাবি করতেন, সেগুলো তারা মনে করেন যে কোনো কিছু তোয়াক্কা না করে জনগণের অধিকার হরণ করে নিয়ে একদলীয় বাকশাল শাসন কায়েম করেছে। পরবর্তীকালে আপনার অটোক্রেট গভর্নমেন্টের ভূমিকা অবতীর্ণ হয়েছিল, ফেসিস্ট। জুলাই আগস্ট আপনার আন্দোলন অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ আশা করেছে যে আগামীতে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যেখানে আইনের শাসন, ন্যায় বিচার, সুশাসন প্রতিষ্ঠিত হবে, মানুষের মৌলিক অধিকারগুলো আপনার এনশোর হবে, মানুষ তার শান্তিতে অন্তত যার যেই পেশা সেটা পালন করতে পারবেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধিটা লাভ করবে, দারিদ্র্য বিমোচন হবে, শিক্ষার হার বাড়বে, প্রকৃত শিক্ষা, এবং পরবর্তীতে বেকারত্বের যে অভিশাপ বেকারত্ব আছে সেটা ঘুচানোর মতো একটা অবস্থা বা পরিস্থিতি তৈরি করবে পরবর্তী সরকার। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন, বিদেশি আপনার ইনভেস্টমেন্ট যেটা আছে, সে সমস্ত জিনিসগুলো বাড়বে। সব কিছু মিলিয়ে দেশ সব সূচকে বিশ্বের দরবারে আপনার নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে বা উদীয়মান একটা সূর্যের মতো নিজেদেরকে স্থাপন করতে পারবে, সেই ধরনের একটা বাংলাদেশ আমরা কামনা করি।